দর্শক, আপনারা কি কখনো দেখেছেন একটা বিশাল বড় অহংকারী সাম্রাজ্য যখন তার পতনের দিকে এগিয়ে যায় তখন তারা কিভাবে বাইরের শত্রুর কাছে মার খেয়ে নিজেদের ভিতরেই কামড়াকামড়ি শুরু করে? আপনারা কি কখনো কল্পনা করতে পেরেছিলেন যে যে আমেরিকা সারা বিশ্বকে গণতন্ত্র আর ঐক্যের সবক দেয়, সেই আমেরিকার ভিতরে আজ এমন এক গৃহযুদ্ধ শুরু হয়েছে যে খোদ মার্কিন প্রেসিডেন্ট তার নিজ দলের সেনেটরদের সাথে চিৎকার করে ঝগড়া করছেন? যদি আপনি মনে করে থাকেন যে আমেরিকার পলিটিক্যাল সিস্টেম এখনও আগের মতোই শক্তিশালী এবং তারা চাইলেই পুরো বিশ্বকে তাদের ইশারায় নাচাতে পারে, তাহলে আমি বলবো আপনারা জিওপলিটিক্যাল দাবার বোর্ডের সবচেয়ে করুণ পতনটা মিস করে যাচ্ছেন। আজ আমি আপনাদের সামনে গতকাল ঘটে যাওয়া ওয়াশিংটন ডিসির অন্দরমহলের এমন এক ভয়াবহ রাজনৈতিক ভূমিকম্পের চিত্র তুলে ধরব যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমাদের তৈরি করা এই তথাকথিত সুপার পাওয়ার এখন আক্ষরিক অর্থেই খাদের একেবারে শেষ কিনারায় দাঁড়িয়ে আছে। তাই আজকের এই পুরো আলোচনাটি খুব মনোযোগ দিয়ে এবং একদম লজিক্যালি শুনতে হবে। দেখুন, আপনারা যারা আমার আগের বিশ্লেষণগুলো খুব গভীরভাবে ফলো করেন তারা খুব ভালো করেই জানেন যে গত কয়েকদিনে গ্লোবাল পলিটিক্সে কি ভয়াবহ সব ঘটনা ঘটে গেছে। আপনারা জানেন যে বিশ্ব অর্থনীতি এবং নিজেদের ডোমেস্টিক পলিটিক্স বাঁচাতে ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়েছেন ইরানের সাথে একটা চুক্তিতে যেতে। তারা ইরানের উপর থেকে তেলের স্যাংশন তুলে নিয়েছে, $300 বিলিয়ন মতো ফ্রিজ হওয়া ফান্ড রিলিজ করার পুরোপুরি পাকাপাকি ব্যবস্থা করে দিয়েছে। এই চুক্তির পর ইসরায়েলের ভিতরে কি অবস্থা হয়েছিল সেটাও আমরা দেখেছি। ইসরায়েলি নেতারা পাগলের মতো আমেরিকাকে গালিগালাজ করছিল। অন্যদিকে পাকিস্তান মাঝ আকাশে ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় স্কট দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এশিয়া এখন আর পশ্চিমাদের হাতের পুতুল মোটেই নয়। এই যে নন ওয়েস্টার্ন দেশগুলোর এক হওয়া এবং আমেরিকার পিছু হটা, এটা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকেনি। এই পরাজয়ের আগুন এখন সরাসরি গিয়ে লেগেছে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে। আর এর অফিসিয়াল প্রমাণ আমরা আজ পেয়েছি পশ্চিমা মূলধারার অসংখ্য মিডিয়া রিপোর্ট থেকে। লজিক্যালি চিন্তা করুন দর্শক, 24শে জুন 2026 রাত 9টায় বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম বিবিসিতে একটি খবর প্রকাশিত হয়েছে। খবরের শিরোনাম হলো কংগ্রেস পাসেস ওয়ার পাওয়ার্স মেজার ফর ফার্স্ট টাইম ব্রেকিং উইথ ট্রাম্প ওভার ইরান। এর মানে কি? এর মানে হলো আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো কংগ্রেসের দুটি কক্ষ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেট, একসাথে একটি ওয়ার পাওয়ার্স রেজুলেশন বা যুদ্ধ ক্ষমতা প্রস্তাব পাশ করেছে, যার একমাত্র উদ্দেশ্য হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সাথে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা। দর্শক, এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝবেন, কিন্তু আমেরিকার সেনেট এখন রিপাবলিকানদের দখলে, অর্থাৎ ট্রাম্পের নিজের দলের দখলে। সেই সেনেটে 50-48 ভোটে এই বিল পাশ হয়েছে, যেখানে ট্রাম্পের নিজের দলের 4 জন রিপাবলিকান সেনেটর সরাসরি ডেমোক্রেটদের সাথে হাত মিলিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছেন। কিন্তু দর্শক, এই বিল পাশের ভিতরে এমন কিছু চমকে দেওয়া লিগ্যাল এবং পলিটিক্যাল প্যাঁচ লুকিয়ে আছে যা সাধারণ নিউজ চ্যানেলগুলো আপনাদের বলছে না। আপনারা হয়তো ভাবছেন রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও 50-48 ভোটে কিভাবে এই বিলটা পাশ হয়ে গেল। লজিক্যালি হিসাব করুন, সেনেটে মোট আসন সংখ্যা 100টি, কিন্তু ভোট পড়েছে 98টি। বাকি দুজন কোথায় গেলেন? এই দুজনের অনুপস্থিতির গণিতিক সুযোগটাই ডেমোক্রেট এবং বিদ্রোহী রিপাবলিকানরা কাজে লাগিয়েছে। টাইম ম্যাগাজিন এবং বিবিসির রিপোর্ট বলছে ওই দুজন হলেন রিপাবলিকান পার্টির, মানে ট্রাম্পের পার্টির হেভিওয়েট নেতা। একজন হাসপাতালে ভর্তি ছিলেন এবং আরেকজন যিনি ঠিক ওই ভোটাভুটির সময় ক্যাপিটাল হিলে না থেকে এয়ারফোর্স ওয়ানে উঠছিলেন। চিন্তা করুন দর্শক,
আচ্ছা, এখানে আপনাদের আমেরিকার একটা পুরনো ইতিহাস মনে করিয়ে দিই। এই যে ওয়ার পাওয়ার্স রেজুলেশন বা যুদ্ধ ক্ষমতা আইনের কথা বলা হচ্ছে, এটা প্রথম তৈরি হয়েছিল 1973 সালে ভিয়েতনামের যুদ্ধের পর। উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট যেন ইচ্ছে মতো অন্য দেশের উপর যুদ্ধ চাপিয়ে দিতে না পারে। কিন্তু গত 75 বছর ধরে আমেরিকার প্রেসিডেন্টরা এই আইনকে আক্ষরিক অর্থেই বুড়ো আঙুল দেখিয়ে আসছেন। আল জাজিরা তাদের ডিপ ডাইভ রিপোর্টে একটা ভয়ঙ্কর তথ্য সামনে এনেছে। তারা বলছে আমেরিকার প্রেসিডেন্টরা কংগ্রেসকে পাশ কাটানোর জন্য 2001 সালের 9/11 এবং 2003 সালের ইরাক যুদ্ধের AUMF বা সামরিক ক্ষমতা ব্যবহারের পুরনো আইনকে ঢাল হিসাবে ব্যবহার করেন। দর্শক, আপনাদের কি মনে আছে 2020 সালে বাগদাদে যখন ইরানের জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করা হয়েছিল, তখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প 2003 সালের সাদ্দাম হোসেনকে মারার জন্য তৈরি করা সেই পুরনো আইনটাকে ব্যবহার করেছিলেন। এমনকি গত সপ্তাহে দ্য এক্সিওস শোতে ট্রাম্প দম্ভ করে বলেছেন যে তার এক্সিকিউটিভ পাওয়ার বা ক্ষমতার নাকি কোনো লিমিট নেই। একজন গণতান্ত্রিক দেশের প্রেসিডেন্ট যখন বলেন তার ক্ষমতার কোনো লিমিট নেই, তখন তিনি আর প্রেসিডেন্ট থাকেন না, তিনি স্বৈরা শাসক হয়ে যান। আর এখন এই বিল পাশ হওয়ার পর ট্রাম্প প্রশাসন কি অদ্ভুত যুক্তি দিয়েছে জানেন? তারা বলছে এই বিলের নাকি কোনো মূল্যই নেই। কিন্তু কেন? কারণ হিসাবে হোয়াইট হাউস বলছে গত 7ই এপ্রিল তো ইরানের সাথে একটা যুদ্ধবিরতি হয়েই গেছে, তাই এখন নাকি কোনো যুদ্ধ চলছেই না। সুতরাং যে যুদ্ধ চলছে না সেখান থেকে সেনা প্রত্যাহারের তো প্রশ্নই ওঠে না। শুধু তাই নয় দর্শক, 1983 সালের সুপ্রিম কোর্টের এক পুরনো রায়ের দোহাই দিয়ে ট্রাম্প প্রশাসন বলছে প্রেসিডেন্টের সই ছাড়া কংগ্রেসের এই রেজুলেশনের কোনো আইনি ভিত্তি নেই, এটা পুরোপুরি অসাংবিধানিক। অর্থাৎ যে আমেরিকা সারা বিশ্বকে আইনের শাসনের লেকচার দেয়, অন্যান্য দেশে গণতন্ত্র শেখানোর নামে বোমা মারে, সেই স্বাধীন দেশের জনগণ দ্বারা নির্বাচিত প্রেসিডেন্টকে রাত দুপুরে ডাকাতের মতো তুলে নিয়ে আসে, তারা নিজেদের কংগ্রেসের পাশ করা বিলকেই আস্থা করে ছুঁড়ে ফেলার পায়তারা করছে। আপনারা কি বুঝতে পারছেন এটা ঠিক কত বড় একটা জিওপলিটিক্যাল ফেলিওর? আল জাজিরার 24 জুন 2026-এর একটি রিপোর্ট অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য এটা ছিল কংগ্রেসের 10ম চেষ্টা। এর আগে বারবার ট্রাম্প পার পেয়ে গেছেন, কিন্তু এবার আর পারলেন না। কেন? কারণ আমেরিকার জনগণ এবং রাজনীতিবিদরা এখন বুঝে গেছে যে এই যুদ্ধটা জেতা আমেরিকার পক্ষে সম্ভব নয়। আল জাজিরা জানাচ্ছে রয়টার্সের একটা জরিপে দেখা গেছে মাত্র 24% আমেরিকান মনে করে যে ইরানের সাথে এই যুদ্ধের কোনো সার্থকতা ছিল। অর্থাৎ 76% মানুষ এই যুদ্ধের বিরুদ্ধে। ডেমোক্র্যাট নেতা চাক শুমার তো সরাসরি বলেছেন, ট্রাম্প বলেছিলেন তিনি ইরানের উপর ম্যাক্সিমাম প্রেসার দেবেন, কিন্তু তিনি আমেরিকানদের উপহার দিয়েছেন ম্যাক্সিমাম কনফিউশন, ম্যাক্সিমাম কেওস এবং ম্যাক্সিমাম কস্ট। এটা শুধু একটা রাজনৈতিক বক্তব্য নয় দর্শক, এটা হলো আমেরিকার ভিতরে তৈরি হওয়া চরম ফ্রাস্ট্রেশন বা হতাশার বহিঃপ্রকাশ। এবার আসুন দেখি এই যুদ্ধের পিছনের আসল অর্থনৈতিক চালটা কি। 24 জুন 2026 ভারতীয় সময় বিকেল 3টেয় টাইমস ম্যাগাজিনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশিত হয়েছে। এখানে বলা হচ্ছে ট্রাম্প প্রশাসন এখন কংগ্রেসের কাছে ইরানের যুদ্ধের খরচ মেটানোর জন্য প্রায় $80 বিলিয়ন বা $8,000 কোটি অতিরিক্ত ফান্ড চাইছে। দর্শক, একটু ভেবে দেখুন, যখন 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল মিলে এই যুদ্ধটা শুরু করেছিল, তখন পেন্টাগন বুক ফুলিয়ে বলেছিল যে প্রথম সপ্তাহে তাদের খরচ হবে মাত্র $11 বিলিয়ন। কিন্তু এখন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি বলছে এই যুদ্ধের খরচ ইতিমধ্যেই $40 বিলিয়ন ছাড়িয়ে গেছে, আর এখন তারা চাইছে আরও $80 বিলিয়ন।
যে আমেরিকার সাধারণ মানুষ এখন মুদ্রাস্ফীতির কারণে বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না, হাইফাই করছে, যাদের তেলের দাম আকাশ ছোঁয়া, সেই আমেরিকার পলিটিশিয়ানরা এখন বুঝতে পারছে যে এই $80 বিলিয়ন যদি তারা আবার ট্রাম্পকে দেয়, তাহলে আগামী নভেম্বরের মিড টার্ম ইলেকশনে আমেরিকার জনগণ তাদের একেবারে জুতো পেটা করে ক্ষমতা থেকে নামিয়ে দেবে। তাই ট্রাম্পের নিজের দলের লোকেরাই এখন তার সাথে বেইমানি করতে বাধ্য হচ্ছে নিজেদের রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে। কিন্তু দর্শক, এই চরম অপমানের পর ডোনাল্ড ট্রাম্পের রিয়াকশন কি ছিল জানেন? সেটা তো শুনতে ইচ্ছা করছে, তাই না? তিনি কি একজন সুপার পাওয়ারের প্রেসিডেন্টের মতো আচরণ করেছেন? একদমই নয়। তিনি আচরণ করেছেন একজন দিশেহারা মানুষের মতো। 24শে জুন 2026 5:52 দ্য টাইমস অফ ইসরায়েল এবং 8:44 দ্য জেরুজালেম পোস্টে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্ট নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। ট্রাম্প ওই 4 জন রিপাবলিকান সেনেটকে সরাসরি ফর রিপাবলিকান লুজার্স বা 4 জন পরাজিত গর্ধব বলে গালি দিয়েছেন। তিনি ডেমোক্র্যাটদের নাম বিকৃত করে বলেছেন ডেমোক্র্যাটস, মানে তারা সবাই বোকা। ট্রাম্প তার পোস্টে দম্ভ করে লিখেছেন, আমি ইরানকে দড়ির উপর ঝুলিয়ে দিয়েছি, অন দ্য রোপস। তারা এখন আমেরিকার প্রেসিডেন্টকে সম্মান করছে। আর ঠিক এই সময়েই সেনেট এমন একটা অর্থহীন বিল পাশ করে শত্রুদের সুবিধা করে দিল। দর্শক, আপনারা কি এই কথার পিছনের আসল ভণ্ডামিটা ধরতে পারছেন? ট্রাম্প বলছেন তিনি নাকি ইরানকে দড়িতে ঝুলিয়ে দিয়েছেন। যদি ইরান দড়িতে ঝুলেই থাকে, তাহলে আপনি কেন ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে সই করলেন? কেন আপনি $300 বিলিয়ন ফান্ড রিলিজ করার ব্যবস্থা করলেন? কেন আপনি ইরানের তেলের উপর থেকে সমস্ত স্যাংশন তুলে নেওয়ার মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে সই করলেন? ইসরায়েলি পত্রিকা দ্য জেরুজালেম পোস্ট জানাচ্ছে, ট্রাম্প দম্ভ করে বলেছেন যে হরমুজ প্রণালী দিয়ে 19 মিলিয়ন ব্যারেল তেল পাস হয়ে গিয়েছে, যা নাকি ইতিহাসের সর্বোচ্চ। কিন্তু ট্রাম্প এই কথাটা বলছেন না যে এই 19 মিলিয়ন ব্যারেল তেল পাস হয়েছে কারণ ইরান দয়া করে হরমুজ প্রণালী খুলে দিয়েছে। আমেরিকা জোর করে খুলতে পারেনি। দেখুন, যখন একটা পরাশক্তি ফিজিক্যাল ময়দানে বা জিওপলিটিক্যাল দাবার বোর্ডে হেরে যায়, তখন তাদের নেতারা এভাবেই সোশ্যাল মিডিয়ায় বসে ফাঁকা আওয়াজ দেয়। 24শে জুন 2026 4:24 রয়টার্সের রিপোর্টেও বলা হয়েছে যে হোয়াইট হাউস এখন দাবি করছে এই ওয়ার পাওয়ার্স অ্যাক্ট নাকি অসাংবিধানিক এবং এর কোনো ভিত্তি নেই। অর্থাৎ ডেমোক্রেসির দোহাই দেওয়া আমেরিকা এখন তাদের নিজেদের পার্লামেন্টের পাশ করা বিলকেই মানতে চাইছে না। কি আইরনি, তাই না? কিন্তু দর্শক, আসল নাটক তো শুরু হয়েছে ক্যাপিটাল হিলের ভিতরের বন্ধ দরজায়। 24শে জুন 2026 রাত 9:29 ওয়াল স্ট্রিট জার্নাল এবং 25শে জুন ভোর 4টে টাইম ম্যাগাজিনে একটি এক্সক্লুসিভ রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যা পড়লে মনে হবে আপনি কোনো মাফিয়া মুভির স্ক্রিপ্ট পড়ছেন। গত বুধবার রিপাবলিকান সেনেটের সাথে ট্রাম্পের একটা লাঞ্চ মিটিং ছিল। এই মিটিংয়ের উদ্দেশ্য ছিল মিড টার্ম ইলেকশনের আগে দলের ভিতরে ঐক্য তৈরি করা। কিন্তু ট্রাম্প সেখানে গিয়ে রাগে ফেটে পড়েন। ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, সেনেটর বিল ক্যাসাডির সাথে ট্রাম্পের আক্ষরিক অর্থেই একটা চিৎকার চেঁচামেচি বা শাউটিং ম্যাচ হয়েছে। ট্রাম্প ক্যাসাডিকে সবার সামনে লুজার বলে গালি দেন এবং তাকে ধমক দিয়ে বসে পড়তে বলেন। তখন ক্যাসাডি উঠে দাঁড়িয়ে ট্রাম্পের মুখের উপর বলেন, আপনি আমেরিকান জনগণকে আসল সত্যটা বলছেন না। এই যুদ্ধটা 4 সপ্তাহ চলার কথা ছিল, কিন্তু এটা 4 মাস ধরে চলছে। আমাদের মূল উদ্দেশ্যগুলোর কিছুই অর্জিত হয়নি। দর্শক, একটু ভেবে দেখুন, খোদ আমেরিকার প্রেসিডেন্টের মুখের উপর তার দলের একজন সেনেটর বলে দিচ্ছেন যে যুদ্ধে তাদের কোনো উদ্দেশ্যই অর্জিত হয়নি, অর্থাৎ তারা হেরে গেছে। এই তো মানে দাঁড়ায়। ক্যাসাডি সাংবাদিকদের বলেছেন তিনি ট্রাম্পের সাথে সমান ভলিউমে চিৎকার করেছেন, কারণ
তিনি ট্রাম্পের কাছে নির্যাতিত হতে রাজি নন। ট্রাম্প এরপর ডেভ ম্যাকরিমিং সহ আরও দুজনকে জঘন্য ভাষায় আক্রমণ করেছেন। তারা তো বলেই ফেলেছেন যে হাফ টাইমে কোনো ফুটবল দল যখন হাঁটতে থাকে তখন হেড কোচ লকার রুমে এসে যেমন চিৎকার করে, ট্রাম্প সেরকমই করছিলেন। অর্থাৎ তাদের দলের লোকেরাই স্বীকার করে নিচ্ছে যে তারা এই জিওপলিটিক্যাল খেলায় ইরানের সাথে ব্যাপকভাবে হেরে গিয়েছে। দর্শক, এবার আসুন সেই চরম সত্যের মুখোমুখি হই। 24শে জুন 2026 দুপুর 2:54 লস অ্যাঞ্জেলেস টাইমে একটা ব্রেকিং নিউজ ছাপা হয়। ট্রাম্প রিফিউজ টু সাইন ল্যান্ডমার্ক হাউজিং বিল ডিমান্ডিং কংগ্রেস পাস ভোটার আইডি ল। ঘটনাটা কি? আমেরিকার কংগ্রেস এবং সেনেট মিলে একটা যুগান্তকারী হাউজিং বিল পাশ করেছিল, যা গত 30 বছরের মধ্যে সবচেয়ে বড় আবাসন সংস্কার। এই বিলটি পাশ হলে আমেরিকার সাধারণ মানুষ যারা ইনফ্লেশনের কারণে বাড়ি ভাড়া দিতে পারছে না, তারা বিশাল সুবিধা পেত। ক্যাপিটাল হিলে বিলটি সই করার জন্য স্টেজ সাজানো হয়ে গিয়েছিল, চেয়ারও পাতা হয়ে গিয়েছিল, কিন্তু ট্রাম্প ঠিক শেষ মুহূর্তে তার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিলেন তিনি এই বিল সই করবেন না। কিন্তু কেন করবেন না? কারণ তিনি দাবি করছেন আগে কংগ্রেসকে সেভ আমেরিকা অ্যাক্ট পাশ করতে হবে, যা মূলত একটা কট্টরপন্থী ভোটার আইডি আইন। দর্শক, এখানেই লুকিয়ে আছে জিওপলিটিক্সের সবচেয়ে ডার্ক মাস্টার গেম। ইরানের কাছে এই যুদ্ধে আমেরিকা শুধু সাময়িকভাবেই হারেনি, তারা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে। আর এই পুরো ব্যর্থতার দায় গিয়ে পড়েছে রিপাবলিকান পার্টি এবং ডোনাল্ড ট্রাম্পের উপর। ট্রাম্পের সামনে এখন নভেম্বরের মিড টার্ম ইলেকশন। লস অ্যাঞ্জেলেস টাইম বলছে ট্রাম্পের পোল নাম্বার বা জনপ্রিয়তা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। ট্রাম্প খুব ভালো করেই জানেন যে যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে ডেমোক্রেটরা হাউস এবং সেনেট দুটোই দখল করে নেবে এবং রিপাবলিকানরা নিশ্চিহ্ন হয়ে যাবে। এই পরাজয় ঠেকানোর একমাত্র উপায় হলো সেভ আমেরিকা অ্যাক্ট পাশ করা, যার মাধ্যমে মেল ইন ভোটিং বাতিল করা হবে এবং ভোটার আইডির নামে এমন সব নিয়ম করা হবে যাতে ডেমোক্রেট ভোটাররা, বিশেষ করে সাধারণ এবং গরিব মানুষেরা ভোট দিতে না পারে। কিন্তু সেনেটে এই বিল পাশ করার মতো 60টি ভোট ট্রাম্পের নেই, তাই তিনি আক্ষরিক অর্থেই আমেরিকার সাধারণ মানুষের ভাগ্যকে, তাদের আবাসনকে জিম্মি করেছেন। তিনি বলছেন, হয় তোমরা আমার ইলেকশন জেতার বিল পাশ করো, না হলে আমি আমেরিকার গরিব মানুষকে রাস্তায় ফেলে রাখব। দর্শক, আপনারা কি কানেকশনটা ধরতে পারছেন? ইরান এবং নন ওয়েস্টার্ন দেশগুলো কোনো পারমাণবিক বোমা না মেরেই আমেরিকার ভিতরে এমন একটা পলিটিক্যাল এবং ইকোনমিক চেইন রিয়াকশান তৈরি করেছে যে খোদ আমেরিকার প্রেসিডেন্ট এখন নিজের দেশের মানুষের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হচ্ছেন বা যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা যারা পশ্চিমা বিরোধী তারা আজ প্রমাণ করে দিয়েছি যে আপনি যদি শত্রুকে ইকোনমিক চোক পয়েন্টে, যেমন হরমুজ প্রণালীতে আটকে দিতে পারেন, তাহলে সেই শত্রুর সাম্রাজ্য ভিতর থেকেই ধসে পড়বে। আজকে ওয়াশিংটন ডিসিতে যা হচ্ছে, সেনেটের বিদ্রোহ, প্রেসিডেন্টের গালিগালাজ, নিজেদের বিল আটকে দেওয়া, এগুলো কোনো সুস্থ বা বিজয়ী দেশের লক্ষণ নয়। এগুলো হলো রোমান সাম্রাজ্যের পতনের আগে যেমন গৃহদাহ শুরু হয়েছিল, ঠিক তার আধুনিক রূপ। দর্শক, সত্যি বলছি, আমরা একটা নতুন বিশ্বের একদম নতুন একটা অধ্যায়ে প্রবেশ করেছি, যেখানে আমেরিকার আধিপত্যের সূর্যাস্ত হচ্ছে শুধু সামরিক ময়দানে নয়, তাদের নিজেদের রাজনৈতিক ময়দানেও। আজ ট্রাম্প যে আচরণ করছেন সেটা প্রমাণ করে যে পশ্চিমা বিশ্বের ভণ্ডামি এবং ডাবল স্ট্যান্ডার্ড এখন বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে এসেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দর্শক, আপনাদের কি মনে হয়, ট্রাম্প কি এই হাউজিং বিল আটকে রেখে সত্যিই মিড টার্ম ইলেকশন জিততে পারবেন, নাকি আমেরিকার সাধারণ মানুষ এই জিওপলিটিক্যাল এবং ইকোনমিক পরাজয়ের জবাব ব্যালট বক্সে দেবে? আর এই যে আমেরিকার ভিতরের গৃহযুদ্ধ, এটা কি ইরান, চীন
এবং রাশিয়ার মতো দেশগুলোকে আগামী দিনে আরও বড় কোনো দাবার চাল দেওয়ার সুযোগ করে দিচ্ছে? লজিক্যালি চিন্তা করুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সাধারণ মিডিয়া কখনোই আপনাদের সামনে খবরের এই ভিতরের কানেকশনগুলো, এই বিশ্লেষণগুলো এভাবে তুলে ধরবে না। তাই সত্যটাকে ছড়িয়ে দিতে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপাতত